টুপি দাড়ি পাঞ্জাবি কখনো ছাড়তে চাই না। হাসিটা খুব বাঁকা হাসি ছিল, যেটা মনে হয় যে কলিজায় গিয়ে আঘাত করার মতো আর কি। মানে মাদ্রাসা সে এলিয়েন এবং সে কিচ্ছু জানে না। আপনার কখনো এই রিয়েলাইজেশনগুলো হতো না যে লাইক আমি যেটা পড়ছি বা আমি যেটা প্র্যাকটিস করে এসেছি ইসলামের মূল জায়গাটা থেকে সাংঘর্ষিক বা এরকম কোনো কিছু? আমি জানি না সামনে আর কি কোশ্চেন আপনি করবেন। আমার মনে হয় যে এই কোশ্চেনটাই সবচেয়ে দামি কোশ্চেন আজকের। আল্লাহ আমাকে এই জীবনটা দিয়েছেন সবাইকে নিয়ে ভাবার জন্যে। লাইফ তো সাকসেসফুল তখন হবে যখন হাজারো লক্ষ কোটি মানুষের দোয়ার কারণ হব আমি। ওই লোকটা যে বাঁকা হাসি দিয়েছিল তাকে যদি আমি আবারও পেতাম, আমি তাকে পুরস্কৃত করতাম যে আসলে ইউ গেভ মি আ ব্রেক থ্রু। রুটি রুজির জায়গায় এখন আপনি যে জায়গাটায় আছেন সেই জার্নিটার শুরুটা কিভাবে? নিশ্চয়ই কোনো গল্প আছে। জি, খুব অদ্ভুত রকমের। আমি বলবো যে আপনি হয়তো এই গল্পটা ওয়ার্ল্ডে একটাই পাবেন। এটা এই জন্যে বলছি যে কওমি মাদ্রাসা থেকে একটা ছেলে যে ধরেন গ্রামে পড়ছে, তার মাদ্রাসার ঘরটা হচ্ছে টিনের ঘর, বৃষ্টি হলে বিছানা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দেন বৃষ্টি বন্ধ হলে ফ্লোর মুছে দেন আবার ফ্লোরে ঘুমাতে হচ্ছে। ওই জায়গা থেকে একটা মানুষ যদি লন্ডনে গিয়ে একটা ব্রিটিশ কোম্পানিতে ট্রেনিং করায়, তারপরে ইন্টারন্যাশনাল বিভিন্ন ফিল্ডে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে যদি ট্রেনিং করায়, তাহলে মাঝখানে ডেফিনেটলি ব্রেক থ্রু এর কিছু একটা থাকাই উচিত। যে কোনো লাইফ হঠাৎ করে তো লাইক চেঞ্জের পেছনে একটা প্রসেস থাকে। তো আমি যদি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে 16 বছর বয়স পর্যন্ত বলছিলাম একটু আগেই যে 16 বছর বয়স পর্যন্ত আমি এভাবে সাফার করে যাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমার উপর দিয়ে সব যাচ্ছে, আমি শুধু সয়ে যাচ্ছি, এরকম যাচ্ছিল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। পিঠ থেকে যাওয়ার যে বিষয়টা ওইটা ঘটেছিল। আমাদের বাসা হচ্ছে 4 তলায় ছিল, আমরা 4 তলায় থাকতাম, আর দোতলায় হচ্ছে ওই অ্যালুমিনিয়াম থাই নিয়ে কাজ চলছিল, উইন্ডো ফ্রেম তৈরি করার বিষয়টা। তো আমি ওখানে যারা কাজ করছে আমি জাস্ট সিম্পলি জিজ্ঞেস করেছিলাম যে কি করছেন। তো বললো যে এই যে এগুলো কাজ করছি কাটাকাটি। বলে এগুলো কি? বলে অ্যালুমিনিয়াম থাই। কি করবেন? উইন্ডোতে লাগাবো। উইন্ডো কি? তো আমার দিকে তাকিয়েছে, বললো তুমি মাদ্রাসায় পড়ো? এবং খুব হাসিটা খুব বাঁকা হাসি ছিল, যেটা মনে হয় যে কলিজায় গিয়ে আঘাত করার মতো আর কি। মানে মাদ্রাসা সে এলিয়েন এবং সে কিচ্ছু জানে না, কিছু জানে না, উইন্ডো চেনে না। তো আমি বাসায় গেলাম, 4 তলায় উঠে খুব রাগে ক্ষোভে কষ্টে চোখ দিয়ে পানি পড়ছিল যে ঠিক আছে একটা জিনিস জানি না, বললেই হতো যে এটা এই আই ডিডন্ট নো হোয়াট উইন্ডো মেন্ট। তো যাই হোক বের করলাম উইন্ডো মানে জানলা। তখন মনে হলো যে আই অ্যাকচুয়ালি ওয়ান্না ওপেন দ্য উইন্ডো অফ ইংলিশ অ্যান্ড ওয়ান্না সি দ্য হরাইজন দ্যাট হাউ ফার আই ক্যান গো। তো পড়া শুরু করলাম 16 বছর বয়সে। 18 বছর বয়সে তৎকালীন ওয়ান অফ দ্য লার্জেস্ট ইংলিশ ইনস্টিটিউশনস ইন দ্য কান্ট্রি, একটা নাম বলছি না, ওখানে হচ্ছে স্পোকেন রাইটিং ফনেটিক্স অ্যান্ড আইএলটিএস লেকচারার হলাম। তখন আমি 18 বছর বয়স। এখান থেকেই ব্রেক থ্রুটা শুরু। জি, তখন আমার মনে হলো যে আমি তো আমাকে আসলে রং জাজমেন্ট করেছি, আমি তো গুড ফর নাথিং ভাবছিলাম। এখন দেখি আমাকে দৈনিক পত্রিকায় অ্যাডভার্টাইজ করা হচ্ছে। দ্যাট মিনস আই হ্যাভ সামথিং আই ক্যান। ঠাট্টা মশকরা জীবনে খারাপ না, যদি সত্যি এটা কলি। হ্যাঁ, আমি প্রায় বলি যে ওই লোকটা যে বাঁকা হাসি দিয়েছিল তাকে যদি আমি আবারও পেতাম, আমি তাকে পুরস্কৃত করতাম যে আসলে ইউ গেভ মি আ ব্রেক থ্রু। মানুষ আসলে 2 কারণে চেঞ্জ হয়। একটা হচ্ছে অনেক প্লেজার পাওয়ার জন্য, যে আমি এই করতে চাই, অর্জনের আনন্দ। আরেকটা হচ্ছে মানুষ পেইন থেকে বের হওয়ার জন্য চেঞ্জ হয়। তো ওইটা আসলে পেইন ড্রিভেন ছিল আমার। এখনও আমি দেখি যে আসলে যখন আমি পেইনে পড়ি তখন আমার গ্রোথ বেশি হয়। তো আপনি 2 বছরের মধ্যে আপনি ট্রেনার হয়ে গেলেন, সেটাও ইংলিশ লার্নিং এর উপরে। জি জি, এবং আমি 7 বছর কন্টিনিউ করলাম। আমি তখন স্টুডেন্ট, একদিকে পড়াশোনা করছি মাদ্রাসায়, আর যে বিকেলের সময়টা তখন আমি ক্লাস নিচ্ছি অ্যাজ আ ইংলিশ টিচার। অবাক হতো না সবাই? অবাক হওয়ার বিষয়টা হচ্ছে আমি নিজে অবাক হতাম। আমার প্রতিদিন মনে হতো যে আমি আসলে এটা করতে পারছি, এবং প্রতিদিনই আমি নিজেকে কোশ্চেন করতাম যে আমি কি এইটুকুর জন্যই? এই কোশ্চেনটা আমাকে অনেক দূর নিয়ে আসছে, আল্লাহর ইচ্ছা। আমি সবসময় কোশ্চেন করতাম যে এখন যেখানে আছি নিজেকে বলতাম যে আই হ্যাভ কাম দিস ফার নট টু স্টপ হিয়ার।
তো এইটা কি আপনার সেলফ রিয়েলাইজেশন থেকে হলো, নাকি আপনি পড়তেন বা দেখতেন আপনার সারাউন্ডিং বা সামওয়ান কেউ আপনাকে মোটিভেট করলো? দুটো বিষয় এখানে বলবো। আমার একজন টিচার ছিলেন এটিএম নোমান স্যার, উনি এখন ফ্লোরিডাতে থাকেন। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে লাইফে যদি অনেক দ্রুত সামনে যেতে চাও, লং রানে অনেক দূর যেতে চাও, তাহলে সবসময় নিজের চেয়ে সিনিয়রদের সাথে চলবে, যারা তোমার চেয়ে ভালো জানেন, সাকসেসফুল, তাদের সাথে চলবে। এবং আমি তখন থেকে একটা প্র্যাকটিস আজও পর্যন্ত করি। আবারও বলি, স্যারকে আল্লাহ অনেক ভালো রাখেন, আমি আমার চেয়ে অ্যাটলিস্ট 15 বছরের সিনিয়র যারা, তাদের সাথে চলার চেষ্টা করি। এবং যারা লাইফে খুব প্রোগ্রেসিভ, সবসময় শিখছেন, সবসময় এগোচ্ছেন, সবসময় ফিউচার নিয়ে ভাবছেন, পাস্ট নিয়ে গল্প তাদের ভালো লাগে না, প্রেজেন্টের আনসর্টেড লাইফ নিয়ে কথা বলতে তাদের ভালো লাগে না, তাদের ফোকাস হচ্ছে সলিউশনে, যে কি করা যায়, সামনে আর কি করা যায়। তো এই টাইপ যদি মিলে, যেটাকে ওকিউপি বলা হয়, অনলি কোয়ালিটি পিপল, লেস ব্রাউন একজন আমেরিকান ট্রেনার, উনি এই কথাটাকে অনেক জোর দেন যে আপনি যদি কোয়ালিটি পিপলের সাথে চলেন, তাহলে তারাই শিখিয়ে দিবে যে কোয়ালিটি কি, আপনার কেমন হওয়া উচিত। তো এইটা আমি এখন পর্যন্ত প্র্যাকটিস করি, যে আমার সারাউন্ডিংসে আমার বয়সী কেউ নাই, সবাই 40+, 45+, কেউ হচ্ছে 50+। তো তাদের সাথে চলার রিজনই হচ্ছে যে আমি শিখতে চাই। এইটা একটা। আরেকটা হচ্ছে বইয়ের বিকল্প নেই। আমি বছরে 100টা বই আমার টার্গেট থাকে এবং আমি এটা পূরণ করি আলহামদুলিল্লাহ। অর্থাৎ উইকলি 2টা বই পড়ি আর কি। পারফেক্ট। সো আপনার মধ্যে ওই রিয়েলাইজেশনটা আসছিল ওই সময়টাতে, যখন আপনি 7 বছর ধরে কন্টিনিউ করছেন, যে এটাই আপনার জন্য এনাফ কিনা, বা আপনি এটার জন্য এনাফ কিনা, বা এতটুকুই কিনা আপনার জীবনে। জি। তারপরে কি হলো? তারপর এর মধ্যে এর আগে, যেটা 7 বছর শেষ হওয়ার আগে থেকেই যেটা বলছিলাম, ওই যে সোশ্যাল ফোবিয়া, তো সেখানে তো টিচিংয়ে যাওয়ার আগেই, যেটা এই 2 বছরে যেটা ঘটলো, আমি ভাবছিলাম যে আমাকে তো ফেস করতে হবে, মানুষের সামনে কথা বলতে হবে, নিজেকে এক্সপ্রেস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি নিজের মাইন্ড রিলেটেড কি করা যায়, এই জায়গাটাতে ফোকাসড হই, যে আমার ইনভেস্ট করতে হবে এখানে। দেন আমি ওই যে মাইন্ড রিলেটেড বইগুলো পড়া, পার্সোনাল ডেভেলপমেন্টের বইগুলো পড়া, লাইফস্টাইল, ওয়েলবিং, মোটিভেশন, তারপর হচ্ছে স্ট্র্যাটেজিস টু গ্রো ইন লাইফ, এগুলো নিয়ে যা কিছু পাই পড়তে শুরু করি। দেন যেটা আমি দেখলাম যে এমন কিছু স্ট্র্যাটেজি আমি শিখতে পাই যেটা আমার লাইফে আমি ইমপ্লিমেন্ট করে ফল পাচ্ছি। আশেপাশে কেউ প্রবলেম ফেস করলে আমি নিজে থেকে বলছি যে এটা এইভাবে একটু করা যায় কিনা, একটু অ্যাকশন প্ল্যান চেঞ্জ করে। পারফেক্ট। আমি শুরুটা বুঝতে পেরেছি, কিন্তু এই জায়গাটায় আমার একটা কোয়েরি আছে। লাইক আমি নিজেও পড়াশোনা করি টুকটাক, এবং আপনার কাছে এই প্রশ্নটা করার পেছনের কারণটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ট্রুলি রিলিজিয়াস, কম মাদ্রাসা থেকে যেহেতু আপনি এসেছেন। কিন্তু এই মোটিভেশনাল বই যেগুলো আমরা পড়ি বাজারে বা মোটা দাগে যেগুলো পাওয়া যায়, এগুলোর অনেকগুলোই রিলিজিয়ন এথিক্সের সাথে সাংঘর্ষিক আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে। অনেক বই আছে যেগুলো আমি রেফারেন্স দিয়ে বলতে পারবো, এখানে বলাটা ঠিক হবে না। তো আপনার কখনো এই রিয়েলাইজেশনগুলো হতো না যে লাইক আমি যেটা পড়ছি বা আমি যেটা প্র্যাকটিস করে এসেছি, সেটার অনেকখানি মানে ইসলামের মূল জায়গাটা থেকে সাংঘর্ষিক বা এরকম কোনো কিছু? অনেক ভ্যালুয়েবল একটা কোশ্চেন। আমি জানি না সামনে আর কি কোশ্চেন আপনি করবেন। আমার মনে হয় যে এই কোশ্চেনটাই সবচেয়ে দামি কোশ্চেন আজকের। এটা আমি কি করতাম, যে আমি নিজেকে ফিল করতাম যে সবসময় আমার মেন্টর দরকার, আমাকে কেউ গাইড করতে হবে, আদারওয়াইজ আমি মিসগাইডেড হতে পারি। আমি এই টুপি, দাড়ি, পাঞ্জাবি কখনো ছাড়তে চাই না, দাড়ি নিয়ে আমি কবরে যেতে চাই। তো এমন কিছু করতে চাই না যে ওই যে সফলতার ওই ইলুশনের পেছনে ছুটতে ছুটতে আমি যেন মূল ভ্যালিউ হারিয়ে না ফেলি। এই জন্যে যারা রিলিজিয়াস ভ্যালিউ নিয়ে চলেন তাদের সাথে আমি চলাফেরা করতে চেষ্টা করতাম। এবং যেটা বললাম যে আমি স্টুডেন্ট, কিন্তু বেশি সময় নিতাম টিচারদের কাছে, ওনারা সিনিয়র, ওনাদের সাথে। তো এই জায়গায় এসে আমার একটা বিষয় খুব ক্লিয়ার হয় তখন থেকেই, যে এই যে বইগুলো আমরা পড়ি বা বইগুলো আমরা জানি, বেশিরভাগই হচ্ছে ওয়েস্টার্ন ফিলোসফির। এবং সেখানে ইন্ডিভিজুয়ালিজম শেখানো হচ্ছে যে তুমি নিজেই করো, তুমি নিজেই সাকসেসফুল হও, তুমি দামি গাড়ি কেনো, লাক্সারি বাড়ি করো, অনেক ব্যাংক ব্যালেন্স করো, তোমার কাউকে দরকার নেই। অ্যান্ড বেশিরভাগ ডায়লগগুলো এমন থাকে যে ইউ আর ইনাফ টু ডু এনিথিং, অ্যান্ড যেটা হচ্ছে একদম সরাসরি আমাদের বিলিফের সাথে সাংঘর্ষিক। এবং এতে করে যেটা হচ্ছে, মানুষ যত ওয়েস্টার্ন ফিলোসফিতে যত ডিপে যাচ্ছে, এত সে লোনলিনেসে যাচ্ছে। বিকজ পুরো ফিলোসফিটাই হচ্ছে, আপনি যদি 4-5টা মেইন তফাৎ দেখেন ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ফিলোসফির, তার মধ্যে প্রথমই হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড কালেকটিভিজম। ওয়েস্টার্ন ফিলোসফিতে আপনাকে
ইন্ডিভিজুয়ালি একটা পথে নিয়ে যাবে, আর ইস্টার্ন ফিলোসফিতে আপনাকে হচ্ছে কালেকটিভলি মানুষের সাথে চলা, ফ্যামিলি নিয়ে চলা, সমাজ নিয়ে চলা শেখাবে। তো আমি দেখলাম যে এই মূল যে বিষয়টা, যে না আমি তো একা হতে চাই না, আমি সবাইকে নিয়ে চলতে চাই। একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু গো ফাস্ট গো অ্যালোন, ইফ ইউ ওয়ান্ট টু গো ফার গো টুগেদার। তো এইটাই আমার মাথায় ছিল যে আমি ওনাদের কাছ থেকে আমি যেই স্ট্র্যাটেজিগুলো নেয়ার সেটাকে নিব আফটার আই ফিল্টার অন মাই ওন ওয়ে। এই ফিল্টারিং ছাড়া যদি আমি নিতাম তাহলে তখন তো আমার কাঁচা ব্রেন, লাইক আমি টিনেজার, তখন যে কোনো কিছু কিন্তু আমার মাথায় ঢুকে যেত। তো আমি সবসময় আমার ভ্যালিউকে আগে রাখতাম, এই ভ্যালিউ দিয়ে ফিল্টার করে যেটা নেওয়া যায় নিতাম। বাকিটা ফর এক্সাম্পল আপনি পরিচিত যত ট্রেনার বা ফিলোসফার অথবা যাদের কথাই এখন বলবেন ওয়েস্টার্ন, তাদের কাছ থেকে আমার শুধু ওইটুকু নেওয়া আছে যেটা হিউম্যান বিহেভিয়ারকে চেঞ্জ করার জন্য আসলেই ফ্যাক্ট, যে এই কাজটা করলে ফিজিওলজিক্যালি আপনি একটু দৌড়ালেন, ঘামলেন, ডোপামিন রিলিজ হবে, এটা ফ্যাক্ট। এইটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমাদের ধর্মেও প্রবলেম নেই, তাই না? তো বিষয়টা এরকমই। তো যেই জায়গাটাতে আমি দেখতাম যে এইটা আমার ফিল্টার করার পরে ঠিক আছে নেওয়া যায়, ওইটুকু নিয়ে বাকিটা আমি মনে মনে নাকচ করে দিই। খুবই ডেঞ্জারাসলি এটা বাছাই করা খুব ডিফিকাল্ট, আমি বলবো ভেরি ডিফিকাল্ট, কারণ দুজনই ভালোর কথা বলে। জি, দুজনই ভালোর কথা বলে। আসলে মূলত কে পারফেক্টলি ভালোর কথা বলছে সেটা দুটো ভালোর মধ্যে থেকে বের করাটা খুব মুশকিল, খুবই মুশকিল। ভালো আর মন্দ যখন পাশাপাশি থাকে তখন খুব আইডেন্টিফাই করা যায় খুব ইজিলি, কিন্তু দুটো ভালো যখন পাশাপাশি থাকে তখন খুবই মুশকিল হয়ে যায়। ধরুন একজন ওয়েস্টার্ন ট্রেনার, তিনি বলছেন সাকসেস, হ্যাপিনেস, ওয়েলবিং, ডিসিপ্লিন, এবং একজন ইস্টার্ন ফিলোসফার বা ইস্টার্ন মাইন্ড ট্রেনার অথবা লাইফ নিয়ে কাজ করেন এমন কেউ, উনি এই কথাগুলোই বলছেন, সাকসেস, হ্যাপিনেস, ওয়েলবিং, এই কথাগুলোই। এটাই আপনি যেটা বললেন যে দুটোই ভালো দেখা যাচ্ছে, এখান থেকে চুজ করা অনেক কঠিন। এখন আমাদের আসলে বুঝতে হবে যে সাকসেস কোনটা, আমাদের বুঝতে হবে যে আমার আসল ভ্যালিউ কোনটা, আমাদের বুঝতে হবে আমার গোল কোনটা হওয়া উচিত। আমি একটা কিছুকে সামনে লক্ষ্য হিসেবে রাখলাম, ভাবছি এটাই আমার গোল, বাট আমি আবার কোশ্চেন করছি না যে আমার যে এত দামি লাইফ, আমি যে এত ভ্যালুয়েবল, লাইক আমি সাবিত রায়হান 800 কোটিতে কিন্তু একজনই, আপনি আরজি কিবরিয়া আপনি 800 কোটিতে একজনই, আমি আমার সেকেন্ড কপি আনতে পারবো না, আপনিও পারবেন না। এত ইউনিক, এত বিশাল একটা জিনিস আমাদের মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন, একটা ইউনিক আইডেন্টিটি। এটা নিয়ে আমরা ছোট্ট ছোট্ট গোল নিয়ে ভাবছি এটা করলে আমি সাকসেসফুল, তাই না? তো এখন ওই আমাদের আসলে আপনি যদি 10 জনকে বসান 10টা আলাদা জায়গায় যে সাকসেসের ডেফিনেশন লেখো, তাহলে দেখবেন 10 জন 10 রকম লিখবে, যে লাইফের টপ ভ্যালিউ কী, 10 জন 10 রকম ভ্যালিউ লিখবে। তো এখন ওই যে ইন্ডিভিজুয়ালিজম আর কালেকটিভিজম, আমি যদি বুঝি যে আসলে আমার জীবনটা শুধু আমি কেন্দ্রিক না, আল্লাহ আমাকে এই জীবনটা দিয়েছেন সবাইকে নিয়ে ভাবার জন্যে, দুনিয়া আখেরাত নিয়ে ভাবার জন্যে। জীবনটাকে সুন্দর করার অর্থ হচ্ছে যে যেমন মানুষের 6টা বেসিক নিড থাকে, একটা হচ্ছে মানুষ সার্টেন ফিল করতে চায়, একটা হচ্ছে ভ্যারিয়েশন চায়, সে ইম্পর্টেন্স চায়, লাভ চায়, প্রোগ্রেস তার দরকার, আর আলটিমেট ফুলফিলমেন্ট মানুষ পায় হচ্ছে কন্ট্রিবিউশন থেকে। সো এখন সেলফ এস্টিম, জি, এখন কন্ট্রিবিউশন যখনই এই কথাটা আসবে তখন কিন্তু সবাইকে নিয়ে আমাকে কি কতখানি কন্ট্রিবিউট করব, আমি তো কন্ট্রিবিউট করলে যার আমাকে দরকার তাকে আমি কন্ট্রিবিউট করব বা অন্যের জন্যে করব, তখনই আসলে তফাৎটা হয়ে যায়। একটা হচ্ছে যে সাকসেস মানে বোঝা যাচ্ছে সে অনেক টাকা পয়সা, অনেক ম্যাটেরিয়ালিস্টিক লাইফ করবে, তারপর যখন মারা যাবে তাকে কেউ খোঁজও নেবে না, তার লাশ কোথায় পৌঁছতেছে এটাও জানবে না। আমরা রিসেন্ট যেটা আপনি জানেন অবশ্যই, জাপানে এতগুলো মানুষ, প্রায় 40,000 মানুষ সুইসাইড করেছে, 2 মাস পরে সে তার লাশ পাওয়া যায়, যে 2 মাস পর্যন্ত কেউ জানেই না সে মরে গেছে। তো এত বিশাল সাকসেসের পরে কি হলো আসলে? ইন্ডিভিজুয়ালিজমে এত লোনলিনেস যে তার লাশ নেওয়ারও কেউ নাই। আর আমরা মেসেজটা এইটাই দিতে চাই, আমার বিশেষ করে আমি ট্রেনিংয়ে, যে লাইফ তো সাকসেসফুল তখন হবে যখন হাজারো লক্ষ কোটি মানুষের দোয়ার কারণ হব আমি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। লাইফ সাকসেসফুল হবে যখন আমার সৃষ্টিকর্তা বলবে যে তুমি ভালো কাজ করতেছো নিজের জন্য, অন্যের জন্য। তো আসলে ওইভাবে আমাদের সাকসেসটাকে ডিফাইন করা উচিত।